বিশ্বময় ছড়িয়ে থাকা চ্যানেল আয়ের প্রিয় দর্শক, আপনাদের আরেকবার স্বাগত জানাই চ্যানেল আই এক্সক্লুসিভের আরেকটি সবিশেষ পর্বে। আমার সঙ্গে আরেকবার এই অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা জনাব হোসেন তৌফিক ইমাম, যিনি সমধিক এইচটি ইমাম নামে পরিচিত। মিস্টার অ্যাডভাইজার, চ্যানেল আই এক্সক্লুসিভে আরেকবার আপনাকে স্বাগত। আপনাদের ধন্যবাদ। আপনি দীর্ঘ জীবন প্রশাসনে অতিবাহিত করেছেন এবং খুব স্বাভাবিকভাবেই এবার যখন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার ক্ষমতায় এসেছে, আপনি জনপ্রশাসন, যদিও নামটি নতুন, প্রশাসন বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন। আপনার একটি অন্যতম প্রধান দায়িত্ব ছিল আপনার কার্যপরিধির মধ্যে যে প্রশাসনে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠাকরণ। আমার ধারণা যে সরকারের ৩ বছর পূর্তির এই ক্ষণে সময়ে এটি এখন একটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ নানা ধরনের গোষ্ঠী প্রশাসনের বিভিন্ন পর্যায়ে, সমাজের বিভিন্ন পর্যায়ে কাজ করছে নানা ধরনের এজেন্ডা নিয়ে। একটু সংক্ষেপে আলোকপাত করুন। আমার দায়িত্ব সম্পর্কে যেটি বললেন, এ সম্পর্কে আমি যথেষ্ট সচেতন প্রথম থেকেই, কারণ আমি নিজে একজন মুক্তিযোদ্ধা, আপনি জানেন। এবং শুধু মুক্তিযোদ্ধা নয়, আমি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করি, বঙ্গবন্ধুর আদর্শকে আমার আদর্শ মনে করি, এবং সেভাবেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সৃষ্টি, সেই কাল থেকেই আমরা দেখে এসেছি যে বাংলাদেশের আপামর জনসাধারণ, জনগোষ্ঠী সকলেই মোটামুটি স্বাধীন বাংলার পক্ষে এবং স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ। কিন্তু তার মধ্যেও কিছু ব্যক্তি ছিলেন যারা দেশদ্রোহিতা করেছেন, আমি বলবো সরাসরি দেশের বিরুদ্ধে কাজ করেছেন। দেশে তারা অনেক ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন, হৃদয় বিদারক মানবতা বিরোধী কাজ করেছেন, মানবতা বিরোধী কাজ অসংখ্য। এই যে মানবতা বিরোধী এবং যেটাকে যুদ্ধ অপরাধও বলা যায়, ধর্ষণ, এই ধরনের এই সমস্ত কার্যক্রম করেছেন, তারা একটি সময় ঘাপটি মেরেছিলেন। কিন্তু তাদের যারা দোসর, অর্থাৎ ধরুন আমরা যে দেশ থেকে বিচ্ছিন্ন হলাম, আমরা স্বাধীন হয়ে এলাম, পাকিস্তান কিংবা তাদের সঙ্গে অন্যান্য দেশ অনেকগুলো ছিল, তারা কোনো সময় বসে থাকেনি, সবসময় চেষ্টা করেছে বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল করা যায়, সমস্যায় রাখা যায়, প্রথম থেকেই চেষ্টা করেছে। এবং সে কারণেই বঙ্গবন্ধু যখন 1972 থেকে 75 পর্যন্ত এই মাত্র 3.5 বছর সময়ে এইরকম একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠন করে, এটার অর্থনৈতিক শুধু নয়, ভৌত অবকাঠামো থেকে শুরু করে রাস্তাঘাট, পোর্ট, সব কিছু সরকার একেবারে সম্পূর্ণ নতুন সরকার সৃষ্টি করলেন। অনেক প্রতিষ্ঠান ছিল না, সে সমস্ত প্রতিষ্ঠান তৈরি করলেন, দেশকে সামনে এগিয়ে নিয়ে গেলেন। পৃথিবীর বুকে বাংলাদেশের তখন একটা পরিচয় হয়ে গেল বঙ্গবন্ধুর দেশ। এই যে বিশাল একটা কাজ, কর্মযজ্ঞ যেটি হলো এত অল্প সময়ের মধ্যে এই দেশটি, এবং কত নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে উঠলো যেগুলো আগে আমরা চিন্তাও করিনি। পাট মন্ত্রণালয় ছিল না, যেমন ধরুন এমনকি ইসলামিক ফাউন্ডেশনও ছিল না। ইসলামিক ফাউন্ডেশন বঙ্গবন্ধুর হাতে তৈরি। এই যে তিতাস গ্যাস, আমরা যে গ্যাস করি, যেটি গর্ববোধ করি, এটিও বঙ্গবন্ধুরই তখন ওই সময়কার তার সিদ্ধান্ত যে শেল কোম্পানি থেকে আমরা কিনে নেব। এবং প্রতিটি ক্ষেত্রে যখনই দেখি এমন কিছু নেই, এই প্রায় 550-র উপরে শিল্প প্রতিষ্ঠান পাকিস্তানের যারা অধিবাসী ছিলেন তারা ছেড়ে চলে গেলেন, সরকার সেগুলো নিতে হলো, নিয়ে সেগুলোকে চালানোর ব্যবস্থা করতে হলো, কর্মসংস্থান করতে হলো। এগুলো করতে গিয়েও সর্বক্ষেত্রেই আমাদের তখন থেকেই প্রয়োজন ছিল মুক্তিযুদ্ধে বিশ্বাসী, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, স্বাধীনতায় বিশ্বাসী, দৃঢ়চেতা এবং সত্যিকার অর্থে বাঙালি অফিসার্স। এই জন্যই তখন থেকেই তৈরি হয়েছিল নতুন বেশ একটি বড় সংখ্যক অফিসার্স কোর। প্রথম করেছিলাম ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট সার্ভিস, তার পরবর্তীকালে এগুলো অনেক পরিবর্তন হলো, এবং তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস হলো। তারপরে আপনারা জানেন বঙ্গবন্ধুই প্রথম সৃষ্টি করেছিলেন অ্যাডমিনিস্ট্রেটিভ রিঅর্গানাইজেশন কমিশন, অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস কমিশন, যেটির প্রধান ছিলেন অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী। অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী নতুন দেশ গড়ার জন্য যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে খসড়াটা দিয়ে গেলেন, যে রূপরেখাটি দিয়ে গেলেন, তার পাশাপাশি আবার বঙ্গবন্ধু করলেন আরেকটি কমিশন, পে কমিশন,
যেটির প্রধান ছিলেন রব সাহেব, এই পে কমিশন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস কমিশন দুটো মিলে এবং তার সাথে আরও ছোটোখাটো অজস্র কমিটি করা হয়েছিল, যেমন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন রিঅর্গানাইজেশন কমিটি। এটা আগে ছিল না। জেলায় আমরা তো, আপনি একটু যদি এখনকার আমার প্রশ্নটা একটু যদি আমি সরাসরি ওইখানে আসছি, ওই জন্য আপনাকে একটু ব্যাকগ্রাউন্ডটা বললাম যে ওই সময় থেকে আমরা যে চেতনাটি ধারণ করে এসেছি, যেটি লালন করে এসেছি, যে সেটার জন্যই আমরা সবসময় দেখে এসেছি। এরপরে বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যা করার পর এটিকে সম্পূর্ণভাবে পেছন ফিরিয়ে দেওয়া হয়েছে। যেমন ইতিহাস বিকৃত করা হয়েছে, তেমনি আমাদের এই যে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ যে সরকারি কর্মকর্তা কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী, তাদেরকে অন্যদিকে নিয়ে যাওয়া হয়েছে। যাদের নতুন রিক্রুট করা হয়েছে, ভুল ইতিহাস শিক্ষা দেওয়া হয়েছে, ভুল চেতনা দেওয়া হয়েছে। বাংলাদেশের চেতনা তাদের মধ্যে নেই। বাঙালির যে ইতিহাস, আমাদের যে ঐতিহ্য, আমাদের যে চেতনা, সেগুলো নেই। গণতান্ত্রিক চেতনাবোধ নেই সেখানে। সেখানে চলে এসছে সামরিক চেতনার কথা বলবো, বা উগ্র কোনো মতবাদ। উগ্র মতবাদ, অবশ্যই উগ্র মতবাদ, এবং উগ্র এমন উগ্র যে সেটি ক্রমশ আস্তে আস্তে ডালপালা ছড়িয়ে এখন দেখা যাচ্ছে সমাজের অনেক জায়গায় ছড়িয়ে গেছে, যে কথাটি আপনি প্রথমে বললেন। জি, সরকারের মধ্যে আমি মনে করি সাধারণভাবে এইরকম ঠিক উগ্র মনোভাবাপন্ন কর্মকর্তা কর্মচারী সিভিল প্রশাসনে খুব একটা বেশি নেই। যারা আছেন, অধিকাংশ কর্মকর্তা কর্মচারী আমার মতে তারা প্রজাতন্ত্রের কাজই করতে চান, স্বাধীনভাবে সুশৃঙ্খলভাবে করতে চান। কিন্তু তবুও তাদের একটি শৃঙ্খলার মধ্যে আনতে হলে সেখানে কতগুলি জিনিস আমাদের অবশ্যই চাইতে হবে। যেমন আনুগত্য, এক নম্বর। প্রশ্নাতীত রাষ্ট্রের প্রতি, রাষ্ট্রের প্রতি, কোনো দলের প্রতি নয়, কোনো সরকারের প্রতি নয়, রাষ্ট্রের প্রতি, রাষ্ট্রের চেতনার প্রতি, সে আনুগত্য, স্বাধীনতার চেতনার প্রতি, স্বাধীনতার চেতনা। এটি আমার একটি মূল লক্ষ্য ছিল প্রথম থেকেই, যে জন্য আমি বরাবরই বলেছি, জব ডেসক্রিপশনের মধ্যে এটি আছে, আপনাকেও বলেছি, এর আগেও বলেছি, এবং অন্যান্য জায়গায় আমি বলে থাকি যে আমাদের অনেকেই বলেন যে প্রমোশন হচ্ছে না। এখন একটি ব্যাচে 100 জন অফিসার যদি রিক্রুট করা হয়, সচিব হবেন তার মধ্যে থেকে একজন। কাজে আমাদের তো পিরামিড সিস্টেম, আর আর্মড ফোর্সেসও তাই, ক্রমশই ওপর দিকে কমে আসবেন। কমে আস্তে আস্তে বাছাই হয়ে আস্তে আস্তে শেষ পর্যন্ত গিয়ে আমরা কাদের চাইব? আমরা অবশ্যই চাইব সেরা লোকটির কি কি গুণাবলী থাকা দরকার। আনুগত্য 1 নম্বর বললেন, তার থাকা দরকার দক্ষতা, কর্মদক্ষতা, যোগ্যতা এবং স্বাধীন এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষমতা। আমার ধারণা দ্রুত, নির্ভুল এবং উচ্চমানের কাজ করার যোগ্য লোকের অবশ্যই এটি আপনি বলতে পারেন একটি লম্বা টল অর্ডার। এতগুলোর সমন্বয় একজনের মধ্যে নাও পেতে পারে, সমন্বয় খুব রেয়ার হবে, খুবই কঠিন। তবুও আমরা গত কয়েক বছর, গত 3 বছরে প্রাণপণ চেষ্টা করেছি বাছাই করে ভালো অফিসার কারা কারা কোথায় আছেন দেখেছি। আমি নিজে অনেকের সঙ্গে কথা বলেছি, যে কারা দেখেছি যে কাজ করতে পারেন, অনেকেই কাজে খুব ভালো। আপনার ধারণা মিস্টার অ্যাডভাইজার, যে প্রশাসনে আসলে অধিকাংশ কর্মকর্তা কর্মচারী আসলে তারা দেশপ্রেমিক এবং তারা রাষ্ট্রের জন্য কাজই করতে চান? অবশ্য ওকে, অধিকাংশই কাজ করতে চান। প্রধান বিরোধী দল অধিকাংশ যখন বললেন, তার মানে কিছু বাকি রয়ে গেল। বাকি যারা রয়ে গেল তারা কি করে? তারা কি অন্য কারো প্রতি অনুগত? তারা কি অন্য কোনো এজেন্ডা আছে কাজ করে কিনা? এই কাজ যে করে, এখন সেটি এবারে কিছুটা দেখা গেল। এবারে দেখা গেল যে বিভিন্ন প্রতিষ্ঠানে, শুধু সরকারি নয়, বিভিন্ন প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে, এবং অন্যান্য জায়গায় বেশ কিছু মানুষ ঢুকে পড়েছেন যাদের আনুগত্য অন্যদিকে, যাদের আদর্শ ভিন্ন, এবং যাদের আদর্শ শান্তিপূর্ণ এ কথা বলা যাবে না। সেক্ষেত্রে উগ্রবাদিতা আছে। এবং এই উগ্রবাদিতাটা কেন এসছে? তাহলে তাদের সঙ্গে নিশ্চয়ই অন্য কোনো যোগসূত্র আছে, থাকার কথা স্বাভাবিকভাবে। যোগসূত্র আছে, লজিক্যালি তাই বলে। হ্যাঁ, যোগসূত্র আছে। এবং কাদের সাথে আছে? এমন কোনো দলের বা সংগঠনের সঙ্গে যোগসূত্র আছে যারা ভায়োলেন্টলি, অর্থাৎ
অস্ত্রের মুখেই বলুন কিংবা শক্তির বলুন, গায়ের জোরেই বলুন, সরকারকে উৎখাত করে নতুনভাবে নতুন কিছু তাদের নিজস্ব মতবাদ চাপিয়ে দিতে চান। সরকার উৎখাত না করেও তাদের নিজস্ব মতাদর্শ চাপিয়ে দিতে চান। এই যে উগ্রতা, এই যে এটিকে ধর্মান্ধতাও বলা যায়, এটিকে উগ্রতাও বলতে পারি, এটিকে আমরা সন্ত্রাসীও বলতে পারি, কারণ এদের মধ্যে অনেকের মধ্যেই স্বাভাবিক সন্ত্রাসী না, এরা কেউ স্বাভাবিক নয়। প্রধান বিরোধী দল বিএনপি ইদানিং প্রায় অভিযোগ করছে যে তাদের আমলের চেয়ে আপনাদের গত 3 বছরে ওএসডির সংখ্যা অনেক বেশি এবং দলীয়করণ, আত্মীয়করণ প্রশাসনে ব্যাপকভাবে হয়েছে এবং এর পাশাপাশি সুশীল সমাজ থেকে একটু অ্যাড করা হচ্ছে যে ওএসডির বিষয়টি আসলে রাষ্ট্রের ক্ষতি, যেহেতু দে আর গেটিং পেইড কিন্তু তাদের কোনো কাজ নাই, তাহলে এটা নিয়েও এখন কোনো চিন্তা করা যায় কিনা? আপনি সংক্ষেপে দুটি প্রসঙ্গে একটু আলোকপাত করুন। ওএসডি যে কথাটি বললেন আপনি, অর্থাৎ অফিসার অন স্পেশাল ডিউটি, জি, আসলে কোনো ডিউটি থাকে না। না, এটি ঠিক নয়, এটি ঠিক নয়। এর কয়েকটি বিভাজন আছে। আচ্ছা, যেমন ধরুন আমাদের প্রায় এখন আগের চাইতে প্রশিক্ষণ অনেক বেশি হয়। বিএনপি এবং তারও আগে তার যে পরিমাণ অফিসারকে প্রশিক্ষণে পাঠানো হতো, এখন তার চাইতে অনেক বেশি পাঠানো হয় এবং দীর্ঘ সময়ের জন্য। এখন 1 বছরের জন্য যিনি যাবেন বাইরে, তাকে প্রশিক্ষণে পাঠানোর সময় ওই সময়টিতে তাকে বেতন দিতে হবে, তার সমস্ত তার জন্য যে ব্যয়ভার সেটি সরকারকে বহন করতে হবে। তো এগুলো করতে হলে তার জন্য একটি পজিশন তৈরি করতে হয়। ওইটি পজিশন এরকম আছে আমাদের এখন, এরকম সংখ্যা অনেক যারা প্রশিক্ষণে রত আছেন তাদেরকে ওএসডি করা। আবার আছে এমন যে অতি সম্প্রতি তারা পদোন্নতি পেয়েছেন। পদোন্নতি পাওয়ার সময় তাদেরকে বিশেষ কতগুলো ক্রাইটেরিয়াতে, বিশেষ কতগুলো মাপকাঠিতে বিচার করে প্রমোশন দেওয়া হয়েছে। যেমন ডেপুটি সেক্রেটারি থেকে জয়েন্ট সেক্রেটারি হয়েছেন, কিন্তু যুগ্ম সচিবের পদ অতগুলো দেখা যাচ্ছে প্রদান করা যাচ্ছে না। তখন আপাত সময় তাকে হয়তো কিছুদিনের জন্য ওএসডি করে রাখা হচ্ছে, কিন্তু তার চাইতেও বেশি অনেককেই আমরা এখন যেটা করছি, তাদেরকে কাজ, আপনি যেটি বললেন যে সরকার তাদের ব্যয়ভার বহন করে, সরকারের কোষাগার থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের ব্যয়ভার বহন করা হয়। আমি মনে করি না এটি কোনো ক্ষতি হচ্ছে, কেননা তাদের অধিকাংশকেই আবার প্রায়ই কোনো না কোনো মন্ত্রণালয়ে কিংবা কোনো না কোনো দপ্তরে অ্যাটাচ করে দেওয়া হচ্ছে, যাতে তিনি তার কাজ আমরা পেতে পারি। বিরোধী দলের যে অভিযোগ যে তাদের আমলের চেয়ে আপনাদের আমলে নাকি অনেক বেশি সংখ্যক ওএসডি করা হয়েছে, আমি এটি মোটেও একমত নই। আপনি অবশ্য আগে বললে আমি সরাসরি সমস্ত তথ্যই নিয়ে আসতাম। একসময় এগুলো তথ্য আমার কাছে আমার ঠোঁটস্থ আছে। বিএনপির আমলের চাইতে এখন অনেক কম। আমি একটি উদাহরণ দিই, কতগুলো দিলে আপনি তো চমকে উঠবেন। ওএসডির চেয়েও অনেক বড় বেশি বিএনপি যে কাজটি করেছে, ক্ষমতায় আসার সাথে সাথে 2001 সালে অক্টোবরে যখন এলেন, রাতারাতি প্রথমেই এসে তারা সমস্ত সিনিয়র সেক্রেটারিদের অনেককে তারা অবসর দিয়ে দিলেন। 1973 ব্যাচ, যে ব্যাচটি মুক্তিযোদ্ধা ব্যাচ বলে খ্যাত এবং যাদেরকে মনে করা হয় যে এরা সকলেই বোধহয় আওয়ামী লীগের পক্ষের, এরা যে স্বাধীনতার পক্ষের সে কথাটি না বলে আওয়ামী লীগের পক্ষে, আওয়ামী লীগ এবং স্বাধীনতা সমর্থক হয়ে গেছে। সেজন্যই তো এদেরকে যাই হোক রং লাগিয়ে এদের সংখ্যা, এদের শুধু সিভিল সার্ভিস থেকেই বিসিএস অ্যাডমিনিস্ট্রেশনেরই ওই সময়কার 150-র ওপরে অফিসারকে তারা ওই সময় অবসর দিয়েছিলেন। পুলিশের একেবারে উপরের দিকের ঝেঁটিয়ে বিদায় করেছেন সমস্ত অফিসারদের। তার ফলে দেশ কি পেয়েছে, সরকার কি পেয়েছে? অদক্ষ কিছু নতুন কর্মচারী, যাদেরকে হঠাৎ রাতারাতি প্রমোশন দিতে হয়েছে। পুলিশেও তাই হয়েছে। 8 থেকে 11 মাসের মধ্যে উপসচিব থেকে সচিব হওয়ার কাহিনীও আমরা দেখেছি। এটা কিন্তু আমাদের এক্সপেরিয়েন্স করতে হয়েছে। এবং তার ফলে কি হয়েছে, একটি ব্যক্তি যে উপসচিব থেকে সচিব হয়ে গেল, মাঝখানে এতগুলো পদ, কিছুই পথ পরিক্রমা শুধু নয়, তার অভিজ্ঞতা সঞ্চয় করলো না, যুগ্ম সচিবের কাজ করলো না, জেলায় গেল না, কমিশনার হলো না। এগুলো না হলে যে সার্বিক কাজ করার অভিজ্ঞতাটা হলো না, এই করার ফলে সরকার কি তখন ভালো চলেছে? সরকার ভালো চলেনি। সরকার ভালো চলেনি এজন্যই তার ফল তো দেখতেই পেয়েছেন। ওই সময় আপনার আইনের শাসন কিরকম চলেছিল? আইনের কোনো শাসন তো ছিলই না। আপনি সম্প্রতি একটি কথা বলে বেশ আলোচিত বলবো, যে আপনি বলেছিলেন যে এই সরকারি চাকরির বয়স বিষয়ে আপনার একটি মন্তব্য এখানে প্রণিধানযোগ্য, যে
59 করা হচ্ছে এবং এটা নিউ ইয়ার্স গিফট ফ্রম দি প্রাইম মিনিস্টার টু দি সিভিল সার্ভেন্টস। তো 59 কেন করলেন? আমাদের আঞ্চলিক দেশগুলোতে প্রায় সব জায়গায় 60 করা হয়েছে, 60 কারণ করা হয়েছে, হ্যাঁ। আমাদের যখন 57 বছর অবসর প্রাককালীন ছুটিতে বা লিভ প্রিপেয়ারিং টু রিটায়ারমেন্ট করা হয়েছিল, তখন আমাদের 47 বছর ছিল গড় আয়ু। এখন ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী 67.8 ইয়ার্স হচ্ছে আমাদের গড় আয়ু, 68-র কাছাকাছি। একবারে কি 60 করা যেত না? একবারে 60 কেন, 65 হয়তো করা যেত, মানে যদি অন্যদের হিসেবে ধরেন, কারণ যে কোনো কোনো ক্ষেত্রে জাস্টিসরা তো 65 জাস্টিসদের আছেন এবং 65 শিক্ষকরা আরো একটু শিক্ষকরা আছেন 65, প্রাধিকার পাচ্ছেন। বিষয়টা তা নয়। আমরা গত বেশ কিছুদিন থেকে, এবং মাননীয় অর্থমন্ত্রী এই বিষয়ে খুব সোচ্চার ছিলেন, উনি যথেষ্ট সময় দিয়েছেন, তার সঙ্গে আমরা সময় করে অনেক আলোচনাও করেছি। আমি প্রথম দিকে বয়স বাড়ানোর পক্ষে ছিলাম না। আচ্ছা, হ্যাঁ, এটি বলে রাখি। এই জন্য ছিলাম না যে নিচের দিকে অনেক অফিসার আছেন যারা উঠে আসবেন এবং যারা আশা করছেন তারা উপরের দিকে আসবেন, এদের সংখ্যা, এদেরকেও তো আমাদের আনতে হবে, তুলে আনতে হবে। এই জন্য একদিকে এদিকে, এবং কোনো কোনো সময় এতে বেশ কিছু বিক্ষোভ সৃষ্টি হয়, ক্ষোভের সৃষ্টি হয়, যারা উপরে উঠতে পারে। আচ্ছা, এই বিক্ষোভটা কেন? মানে লেট মি ইন্টারাপ্ট, কারণ ওরাও তো পরবর্তীতে 2 বছরের একটা এক্সটেন্ডেড ক্যারিয়ার পাবেন। সেই জিনিসটিতে এখন আসছি। তো এখন প্রথমে আমার ছিল, উনি বলেছিলেন অবশ্য অর্থমন্ত্রী, যে একবারে 60 পর্যন্ত করা। আমি বলেছিলাম যে তা না করে আমরা স্ট্যাগার করি না কেন, এক বছর করে যদি করি, তাহলে কিন্তু যারা নিচে আছে তারা অতটা বুঝতে পারবেন না, তাদের অতটা অসুবিধা হবে না। মানে তার নোবেল সাফার। পরবর্তীকালে দেখা গেল যে সরকারের আমাদের কর্মকাণ্ড এবং বিভিন্ন দিকে মন্ত্রণালয়, নতুন নতুন মন্ত্রণালয়, নতুন নতুন দপ্তর, এবং এত বেশি সম্প্রসারণ হয়েছে, এখন আমাদের দক্ষ কর্মকর্তা অনেক বেশি দরকার। কাজেই ওই নিচে থেকে যাদের প্রমোশন আমরা ভয় করেছিলাম যে আসবেন না, তাদের অসুবিধা হবে কিংবা ক্ষোভ হতে পারে,